এআই হচ্ছে আমাদের একটা পার্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি এআই কখনো হিউম্যানের কিন্তু রিপ্লেসমেন্ট হতে পারে না। কি বলছেন, এত এত না। খবর আসছে যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মে পর্যন্ত বিভিন্ন যে রিটেল সেক্টর আছে সেখানে রোবট দিয়ে কাজ হচ্ছে, ফলে লে অফ তো হচ্ছে, এটা তো ফ্যাক্ট। ফলে এআই কাজ খেয়ে নেবে এই ভয়টা খুব একটা অমূলক তো নয়। এআই, প্রথমত আমি ফার্স্টে বলবো এআই কি। এআই হলো একটা নতুন কোনো টেকনোলজি, আর যাকে আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ধরা যাক কোনো একটা অর্গানাইজেশান, সেই অর্গানাইজেশান চাইছে এআইকে ইমপ্লিমেন্ট করবে। এআই কিন্তু নিজে নিজে কখনো ইমপ্লিমেন্ট হতে পারে না, তাহলে এআইকে আমায় করতে হয়। এবং এই এআইকে ইমপ্লিমেন্ট করতে গেলেও আমার কিন্তু এমন একজন ব্যক্তির দরকার যেই ব্যক্তিটির এআই এর এ এবং আই সম্পর্কে আইডিয়া রয়েছে। তাহলে কি এলো, এআই এর প্রথম ধাপ হচ্ছে এআইকে কোনো অর্গানাইজেশানে ইমপ্লিমেন্ট করতে গেলেও কিন্তু আমার একজন হিউম্যান বিংয়ের দরকার হচ্ছে। সেকেন্ড পয়েন্ট, এআই কিন্তু কখনো কারো চাকরি খেয়ে নেবে এই ধারণাটি সম্পূর্ণ ভুল। ভয়ের কোনো কারণ নেই। চাকরি তাহলে কার খাওয়া যাবে? ধরুন দুজন ব্যক্তি রয়েছে, একজন হচ্ছে এক্স, একজন হচ্ছে ওয়াই। এক্সের কাছে এআই এর নলেজ রয়েছে, ওয়াই এর কাছে এআই এর নলেজ নেই। এক্স যার কাছে এআই এর নলেজ রয়েছে সে রিপ্লেস করবে ওয়াইকে। যেমন আমরা যদি টেলিকম সেক্টরের কথা বলি, তাই তো দাঁড়ালো বেশিরভাগের কাছেই তো নলেজটা নেই। তাহলে কি করতে হবে, যখন কোনো মানুষের লে অফ হচ্ছে, যে সমস্ত ব্যক্তিদের লে অফ হচ্ছে তাদের কি করা উচিত, এই মুহূর্তে তাদের এআই এর নলেজ নিয়ে নেওয়া উচিত, নিয়ে আবার কিন্তু তারা জব পেয়ে যাবেন। এআই টেকনোলজিকে ছেড়ে দিয়ে আমরা যদি টেলিকম ইন্ডাস্ট্রির কথা ভাবি, দেখা যাবে 2Gতে যখন 2G টেকনোলজি ছিল, যে ব্যক্তিরা 2Gতে কাজ করেছে তারাই কিন্তু 3Gতে কাজ করেছে, তারাই কিন্তু 4Gতে করেছে, বর্তমানে 5Gতে করছে। আবার ভবিষ্যতে যখন 6G আসবে সেই সেম ব্যক্তিরাই করবে। এআই এর ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা সেই রকমই। এবং দিন যত এগোবে এআই এর ততটা আপগ্রেডেড ভার্সান আসবে। এবং যারা এই এআইকে একবার ট্রেনিং নিয়ে নিচ্ছে এবং এআই ভার্সানে কাজ করছে তারাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপগ্রেড করে তারা এগিয়ে যাবে। এআই এর বেসিক নলেজ কি সবাই নিতে পারবে? আমি যদি এখন চাই আমি কি পারবো? প্রত্যেকেই পারবে। আমি তো আইটি রিলেটেড কিছু নয়। হ্যাঁ, তার কিন্তু কোনো মানে নেই। এবং মার্কেটে বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম রয়েছে, বিভিন্ন রকমের ইনস্টিটিউট রয়েছে যেখানে ফিজিক্যাল কোর্সও করানো হয় এবং ভার্চুয়াল মোডেও কিন্তু কোর্স অ্যাভেলেবেল। চাইলে কিন্তু যে কোনো ব্যক্তি এআই এর নলেজ নিতে পারেন। এবং শুধু এআই নয়, এআই এর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো নতুন এমার্জিং টেকনোলজিস এসেছে, যেমন মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এই সমস্ত টেকনোলজিগুলো অবশ্যই ডেটা অ্যানালিটিক্স, এই সমস্ত টেকনোলজিগুলো কিন্তু আগামী দিনে আরো বুমিং হবে। ধরুন আমার স্টার্টআপ আছে, আমি আপনার কাছে যাচ্ছি, আমি গিয়ে বলছি আমার এরকম এরকম লোক লাগবে, সেটা আমাকে মেনশন করে দিচ্ছি, আপনি কি করছেন? আমার কাজ হচ্ছে প্রথম আপনার রিকোয়ারমেন্টটাকে অ্যানালিসিস করা। শুধু রিকোয়ারমেন্ট অ্যানালিসিস মানে আপনার শুধুমাত্র জব ডেসক্রিপশন অ্যানালিসিস নয়। জব ডেসক্রিপশন তো প্রত্যেকটা এমপ্লয়ার আমাদেরকে দিয়েই দেয় যে আমার এই প্রোফাইলে লোক লাগবে এবং এইটা আমার স্যালারি বাজেট, এইটা আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তার সঙ্গে আমার বুঝতে হবে আপনার অর্গানাইজেশনের বর্তমানে কি পজিশনে, কি সিচুয়েশনে রয়েছে। অর্থাৎ আপনার অর্গানাইজেশন মানে আপনি যারা আপনার কাস্টমার তারও ডিটেল পুরো একেবারে আপনি নিয়ে নিচ্ছেন। একদম। তার কারণ হচ্ছে একটা অর্গানাইজেশনকে তার সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়ে জানাটা খুব জরুরি এবং সেখানে কাজের এনভায়রনমেন্ট কীরকম, সেই অর্গানাইজেশন কী ধরনের ম্যান পাওয়ারকে চাইছে। যেমন বলা যাক স্টার্টআপ অর্গানাইজেশনের ক্ষেত্রে আগে যেমন মানুষের ভাবনা চিন্তা ছিল যে আমরা স্টার্টআপে কাজ করব না, কিন্তু দিন যত এগোচ্ছে, দিন যত বদলাচ্ছে, মানুষ কিন্তু স্টার্টআপেও কাজ করতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে। আমরা যদি জেনজিদের কথা বলি, তারা কিন্তু টপ মাল্টিন্যাশনাল কোম্পানি বা লিডিং কনগ্লোমারেটদের থেকে স্টার্টআপে কাজ করতে বেশি আগ্রহ প্রকাশ করছে। তার কারণ স্টার্টআপ অর্গানাইজেশনে কিন্তু কাজের ক্ষেত্রে অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি পাওয়া যায় এবং ফরচুনেটলি যদি কোনো স্টার্টআপ ইউনিকর্ন বনে যায় এবং কোনো এমপ্লয়ি যদি সেখানে দেখা যায়
0.5%ও শেয়ার বা স্টেক পেয়ে যায়, তাহলে আগামী দিনে তো তার ক্ষেত্রে সেটা সোনায় সোহাগা। তো কোনো স্টার্ট আপ অর্গানাইজেশনের ক্ষেত্রে, রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সেই অর্গানাইজেশনের কালচারটা বোঝা খুব ইম্পর্টেন্ট। আপনি তাহলে সেটাও বোঝার চেষ্টা করছেন 100 বার। যতক্ষণ অবধি আমি না তার কালচার বুঝতে পারবো, তার অর্গানাইজেশনে এক্স্যাক্টলি কী ধরনের ম্যান পাওয়ার দিলে তার অর্গানাইজেশনে সেটা প্রপারলি ফিট করবে, সেই ঘটনাগুলোকে আমি যতক্ষণ না বুঝতে পারবো ততক্ষণ অবধি কিন্তু আমি তাকে সিভি শেয়ার করে ফ্রুটফুল সিভি হবে না। মানে ইন্টারভিউতে পাঠালেও কোনো না কোনোভাবে সেই ক্যান্ডিডেটের সিলেকশন আসবে না। আপনি সিভি সিলেকশনটা ফার্স্ট করছেন থ্রু এআই। ফার্স্ট লেয়ার অফ স্ক্রিনিংটা আমরা থ্রু এআই করে নিই। যেখানে ধরুন আমার কাছে কোনো একটা ওপেনিংয়ে 500 সিভি এলো, এআই কি করে সেই 500 সিভি থেকে আমার 50টা সিভিকে বেছে দেয়, দেন আসে আমার রিক্রুটারদের। আপনি ইনপুট দিচ্ছেন যে আমার এই ডিমান্ড, এক্স্যাক্টলি আমার এই ডিমান্ড, এই ক্রাইটেরিয়া, এআই সেখান থেকে ইনিশিয়ালি বেছে দিচ্ছে। এবং সেই ডিমান্ডটা কিসের উপর? অর্গানাইজেশনের জব ডেসক্রিপশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কালচারাল ফিটের ওপরে। দেন আমার রিক্রুটারদের কাজ চালু হয় এবং রিক্রুটার সেখান থেকে বাকি প্রোফাইলগুলোকে শর্টলিস্টেড করে এবং দেন ইন্টারভিউ লাইন আপ করে। কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্যাল রাউন্ড, কিছু কিছু ক্ষেত্রে ভার্চুয়াল রাউন্ড। আমার সময় একদম প্রায় শেষ হয়ে এসেছে। আমি একটু আপনার কাছ থেকে একটা সাজেশন যারা দেখছেন তাদের কাছে থ্রু আপনার দিতে চাইবো, সেটা যারা স্টার্ট আপ করছেন তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, আর যারা ওইসব জায়গায় কাজ করতে চাইছে তাদের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, এবং এই দুটো ক্ষেত্রে এআই কোন জায়গায় ইম্পর্টেন্ট। যারা প্রথমত স্টার্ট আপ অর্গানাইজেশন করছে, যখন তারা কোনো ম্যান পাওয়ারকে নিচ্ছে, জেনারেলি দেখা যায় স্টার্ট আপ অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন সেখানে স্টার্ট আপ অর্গানাইজেশনের যারা ফাউন্ডার হয় তাদেরও এজ একটা ক্রাইটেরিয়া কিন্তু থাকে। এবং অ্যাট দ্য সেম টাইম স্টার্ট আপ অর্গানাইজেশনের ক্ষেত্রে যারা এমপ্লয়ি হয়, বেশিরভাগ এমপ্লয়ি কিন্তু জেনজি ওরিয়েন্টেড, মানে অর্থাৎ ইয়ং এজ ওরিয়েন্টেড। পয়েন্ট নাম্বার 2 আমরা যদি দেখি, স্টার্ট আপ অর্গানাইজেশনের ক্ষেত্রে কাজ করতে গেলে মাল্টিটাস্কিং হওয়া কিন্তু খুব জরুরি। তার কারণ বড় একটা টপ মাল্টিন্যাশনাল কোম্পানিতে ডিফারেন্ট ডিপার্টমেন্ট থাকে, কারণ তাদের পক্ষে ডিফারেন্ট ডিপার্টমেন্টে ম্যান পাওয়ারকে অ্যাফোর্ড করা সম্ভব, যেটা একটা স্টার্ট আপ অর্গানাইজেশনের ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব নয়। তাই মাল্টিটাস্কিং হওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আমি আসি এমপ্লয়ের দিকে, অর্থাৎ একজন এমপ্লয়ি যখন স্টার্ট আপ অর্গানাইজেশনে জয়েন করবে তাকে মাল্টিটাস্কার হতেই হবে। তার সঙ্গে যেটা দেখতে হবে যে স্টার্ট আপ অর্গানাইজেশনের যে ইনিশিয়াল যে ফান্ডিং হয়েছে সেই ফান্ডিংটা কোন স্টেজে রয়েছে। অনেক স্টার্ট আপ অর্গানাইজেশন বন্ধ হয়ে যায়, অর্থাৎ সেটা একটু দেখে নেওয়া, কারেক্ট, সেটা সিড রাউন্ড হয়েছে নাকি তার পরবর্তী আরও কিছুটা রাউন্ড হয়েছে, তার উপরে ডিপেন্ড করে এর অর্গানাইজেশন ভবিষ্যতে কতটা গ্রোথ করবে, বা এখানে জব সিকিউরিটি যেটা খুব ইম্পর্টেন্ট কতখানি রয়েছে। একদমই। আমার সময় একদম শেষ হয়ে গেছে, ফলে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানা গেল যে স্টার্ট আপ যারা রয়েছেন সেক্ষেত্রে আপনি একটা বড়সড় রোল প্লে করছেন ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মানুষটাকে প্লেস করতে, এবং যারা কাজ খুঁজছেন তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় অর্ঘদা বললেন যে ঠিক জায়গায় ঠিক মতো আপডেটেড রেজিউমে যদি দেওয়া যায় তাহলে কেল্লা ফতে। থ্যাংক ইউ অর্ঘদা। আজকের মতো এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।